নমস্কার, আমি দিগন্ত চ্যাটার্জি। আপনারা দেখছেন ডিসি প্রেজেন্টস। ফ্রেন্ডস, আজকে একটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো। যদিও ভিডিওর টাইটেল আর থাম্বনেলে আছে টপ 7 ফেলুদা ফিল্মস অফ সন্দীপ রায়, বাট এটা একটু টেকনিক্যাল দেখতে গেলে ভুল। কারণ সন্দীপ রায় এখনো পর্যন্ত ফেলুদাকে নিয়ে বড় পর্দায় ফিল্ম যাকে বলে প্রকৃত অর্থে বড় পর্দায় ছবি করেছেনই 7টা। কাজেই সেই দিয়ে দেখলে এটা ঠিক টপ 7 না। আমি এই 7টা ছবিকেই র্যাঙ্ক ওয়াইজ নিচ থেকে ওপরে বলবো। এটা পুরোটাই আমার ব্যক্তিগত মত, এবং সেগুলো কেন বললো সেগুলোকেও বলবার চেষ্টা করব। কারণ সন্দীপ রায় দেখতে গেলে 7টা ফেলুদা ছবি করার আগে 10টা ছোট পর্দায় টেলিফিল্মও বানিয়েছেন ফেলুদাকে নিয়ে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমি বাক্স রহস্যকে ইনক্লুড করছি না। যদিও বাক্স রহস্য নন্দনের স্ক্রিনিং হয়েছিল, বাট ওটাকে আমি একটা ছোট পর্দার কাজ হিসেবেই দেখবো, টেলিফিল্ম হিসেবেই দেখবো। ফেলুদার যে 10টা টেলিফিল্মস আছে সেগুলোকেও আমি মানে র্যাঙ্ক ওয়াইজ বা টপ কোনো একটা ভিডিও করবো এর পরে। বাট আপাতত আজকে আমি, কারণ টেলিফিল্মগুলো এক্স সেবার কারেক্ট, আজকে আপাতত আমি যেটা করবো বড় পর্দার কাজ, মানে বোম্বে কৈলাস কেলেঙ্কারি, টিটোটো যিশু, গোরস্থানে সাবধান, রয়্যাল বেঙ্গল রহস্য, বাদশাহী আংটি, ডাবল ফেলুদা, পরপর এগুলোকে আমি ফ্রম লো টু হাই র্যাঙ্ক ওয়াইজ বলবো। এটা এই মতটা সকলের সঙ্গে না মিলতে পারে, কাজেই আমি তো আমার মতামত দেবো, আপনারা আপনাদের মতামত বলতে পারেন এখানে কমেন্ট সেকশনে যে আপনাদের কাছে ওয়ার্ডসটি কি। বাই যারা সন্দীপ রায় হেটার্স আছেন অনেকেই আছেন যাদের মানে জাস্ট খারাপ বলতেই হবে, মানে ভালো বলবো না বলে বলা, তারা ভিডিওটা থেকে বিদায় নিতে পারেন। আর একটা চাইলে একটা ডিসলাইক ঠুকাইতে পারেন। আমি ব্যক্তিগতভাবে সন্দীপ রায়ের কাজের কিন্তু ফ্যান। টেকনিক্যাল দিকটাকে অনেকে বলতেই পারেন যে কোনো টেকনিক্যাল কাজ হয়তো ততটা ভালো নয়। আমি ওনার ছবির সিম্পলিসিটির ফ্যান। যে সিম্পলিসিটি ওনার ছবিতে আছে, ফিল্মটা ছবিতে, সেটা আনার ক্ষমতা আর কারোর কোনো পরিচালকের আছে বলে আমার মনে হয় না। আর এতগুলো তো ফেলুদা তো অন্যের হাতে দেওয়ার ফল তো আপনারা টেরই পাচ্ছেন। দেখে যাক, শুরু করি সব থেকে নিচে থেকে। সবাই নিচে আমি রাখবো ডাবল ফেলুদাকে। ইয়েস, 2016 সালে বেরিয়েছিল ডাবল ফেলুদা সিনেমাটা, এবং ডাবল ফেলুদা সিনেমাটা করা হয়েছিল ফেলুদা 50 বছর উপলক্ষে। ফেলুদার 50 বছর পূর্তি ছিল একটা ট্রিবিউট ইয়ার উপলক্ষে। ছবিটাকে সবাই নিচে রাখার এগুলো, ছবিটা যে অ্যাজ ইফ একটা ছবি হিসেবে যে খুব খারাপ তা কিন্তু নয়, কিন্তু নেগেটিভ পয়েন্টস বেশ কিছু। যে কারণ এক তো আমি ক্ষমা চাইছি সবার কাছ থেকে, আমি নিজে সব্যসাচী চক্রবর্তীর ভীষণ ফ্যান, এবং ওনাকে ফেলুদার চরিত্রে, মানে আমি ওনাকে ফেলুদার চরিত্রে ভীষণ রকম ফ্যান। কাজে এটা আমি ওনাকে ইনসাল্ট করছি, বাট এই ছবিতে ওনার যখন উনি অভিনয় করেন তখন ওনার বয়স 60 বছর অলরেডি। বয়সের ছাপটা কিন্তু অ্যাজ ফেলুদা এই ছবিতে ভীষণভাবে পড়েছে। যদিও এখানে আমি এটা দোষ ধরবো না, কারণ উনি এই ছবিটায় পাঠ করতেই চাননি। হিসেব মতো এই ছবিতেও ফেলুদার রোল করার কথা ছিল আবির চট্টোপাধ্যায়েরই, কিন্তু ওনার ওই সময় ব্যোমকেশ নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে যায়, একটা বিতর্ক শুরু হয়ে যায়, একটা আইডেন্টিটি প্রবলেম হয়। সে কারণে খুব চটজলদি নতুন কাউকে না পেয়ে বলবো না, সন্দীপ রায় চাইছে একটা ট্রিবিউট ইয়ার যেহেতু, আবার সব্যসাচীকে ফিরিয়ে আনা হোক। এই বয়সের ছাপটা, মানে তোপসের চরিত্রে ছিলেন সাহেব ভট্টাচার্য, তাকেও তোপসের তুলনায় একটু ভারী কি লেগেছিল। এটা একটা ব্যাপার, মানে এর ফলে একটা সিন ছাড়া গোটা ছবিতে সব্যসাচী চক্রবর্তী পাঞ্জাবি পরেই ছিলেন। মানে গল্পটা হচ্ছে দুটো গল্প অবলম্বনে ছবিটা। সমাদদারের চাবি, গোলকধাম রহস্য, জটায়ুবিহীন গল্প, এবং ইন্টারভেলের আগে সমাদদারের চাবি আর আফটার ইন্টারভেল গোলকধাম রহস্য। মগজাস্ত্রের দিক দিয়ে গল্পগুলো খুবই সুন্দর। মেকিং ওয়াইজ কিছু জায়গায় যেমনি খারাপ, কারণ ছবিটা বানানো হয়েছিল খুব কম সময়ের মধ্যেই। যেমনি গাড়ির বেশিরভাগ দৃশ্য, গাড়ির সবকটা দৃশ্যই গ্রিন স্ক্রিনে ক্রোমা ইউজ করে করা, তখন চটজলদি কাজ খুব তাড়াহুড়ো করে করা, এই ব্যাপারটা বোঝা গেছিলো অনেক জায়গাতেই। আদারওয়াইজ এমনি অভিনয়ের দিক দিয়ে সকলেই খুব ভালো। ব্রাত্য বসু আছেন সমাদদারের চাবি গল্পে, মণিমোহন সমাদদারের চরিত্রে, শাশ্বত চট্টোপাধ্যায়ও আছেন একটা চরিত্রে, গোলকধাম রহস্যে জ্যোতিবান চট্টোপাধ্যায় আছেন, আবার গোলকধাম রহস্যে রণজিৎ বাবুর চরিত্রটা অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। নানা রকম মানে গল্পটাকে, মানে গল্পকে তো যতটা সম্ভব অবিকৃত রেখেই এখানে বাংলা, বিশেষ করে সমাদদারের ছবি, সে মেলোকর্ডের বিষয়টাও এখানে উঠে এসেছে ছবিতে। ডবল ফেলুদার ছবি একটা খুব অন্য, আমার খুব প্লাস পয়েন্ট একটা, যদিও ওটাকে আমি নিচেই রাখছি, বাট তাও ছবিটা কেন আসছে না কোনো অনলাইন প্ল্যাটফর্মে জানি না। এই ভিডিওটা নিশ্চয়ই ওপরওয়ালা দেখে পৌঁছবে না, বাট তাও আমি রিকোয়েস্ট করবো ডবল ফেলুদা ফিল্মটা অ্যাজ সুন অ্যাজ পসিবল অনলাইন প্ল্যাটফর্ম, দেখুন 2016, 4 বছর তো হয়ে গেল, আর কবে
আর কবে তো বাসি হয়ে যাবে এটা, মানে কি বলবো। ছবির স্টার্টিংয়েই অ্যানিমেশনের মাধ্যমে ফেলুদার প্রত্যেকটা গল্পের মানে বইয়ের প্রচ্ছদ অপূর্ব, আর ছবির শেষে এন্ড স্ক্রোলে অনেক রেয়ার ইন্টারভিউস, ওটা নিয়ে আলাদা ভিডিও হবে। আপাতত উঠে আসি 6 নম্বরে। এটা ছিল 7-এ, এটা ছিল এবার আসবো 6 নম্বরে। 6 নম্বরে রাখবো বাদশাহী আংটিকে। ইয়েস, বাদশাহী আংটি। বাদশাহী আংটি গল্প ছবিটা যে ইটসেলফ খুব খারাপ তা নয়, কিন্তু বিশেষ করে ফেলুদার সব থেকে বেশি পড়া গল্প, এবং সেখানে আমরা বহু বছর বাদে নতুন ফেলুদা ভাই আবির চট্টোপাধ্যায়কে, ইভেন আমার এটা মনে আছে, অনেকে তো বিশ্বাস করবেন না, আমি নিজে আবির চট্টোপাধ্যায়ের কাজেরও ফ্যান। যখন আবির চট্টোপাধ্যায়ের প্রথম ব্যোমকেশটা বেরোয়, প্রায় ওই একই সময়ে বেরোয় ফেলুদার গোরস্থানের সাবধান। আমাদের স্কুলের বন্ধুদের মধ্যে একটা ছোট বেশ কথাবার্তা হতো, যে তখন থেকেই আলোচনা হতো যে বয়সের ছাপ পড়ছে তো সৌভিক চক্রবর্তীর মধ্যে, নতুন ফেলুদা কেউ হতে পারে। আমরা বলতাম যে ব্যোমকেশ করছেন যে অভিনেতা আবির চট্টোপাধ্যায়, হি ক্যান ডু ফেলুদা। তুমি জানতাম না তার কয়েক বছর বাদে এই ভবিষ্যৎ প্রেডিকশনটা সত্যি হবে। খুব হ্যাপি ছিলাম আমি সবারই। আবির চট্টোপাধ্যায় অ্যাজ ফেলুদা এবং সৌরভ দাস অ্যাজ তপসে। লখনৌ ব্যাকগ্রাউন্ডে বাদশাহী আংটি গল্প, সেই বনবিহারী বাবু, সেই চিড়িয়াখানা, খুব ভালো হয়। আবির চট্টোপাধ্যায় নিজের মতো করেই অভিনয় করেন। বাট ছবিটাকে আমি 6 নম্বরে রাখছি, তার একটা কারণ হচ্ছে গল্পটা খুবই টান, কিন্তু এখানেও বেশ কিছু জায়গায় ইনডোর শুট করে, যেমনি ইমাম বাড়ার দৃশ্যগুলো পুরোটাই ক্রোমা ইউজ করে করা আর স্টুডিও সেট ইউজ করে করা, সেটা বেশ বুঝতে পারা গেছে। আবির চট্টোপাধ্যায়ের অভিনয় ফিল্ম হিসেবে খুব ভালো হলেও মনে হয়েছিল যে কোথাও গিয়ে আরেকটু ডায়লগ ডেলিভারি, দৃঢ় ব্যাপারটা একটু কম আসছে। যদিও এটা একটা কাউন্টার পয়েন্ট হতে পারে যে ওই গল্পে ফেলুদা প্রথম গল্প, ফেলুদা তখনও ফেলুদা গোয়েন্দাগিরি পুরোপুরি স্টার্ট করেনি, একটু ছেলে মানুষ, ও ব্যাপারটা পুরোপুরি ফুটে উঠেছে। বাট যেটা মানে আবির চট্টোপাধ্যায়ের অ্যাক্টিংটাকে নিয়ে কিছু বলা না গেলেও ফ্যাবুলাস অ্যাক্টিং। আপনারা তো ব্যোমকেশ কিংবা সোনা দেওয়ার অ্যাক্টিং দেখেইছেন। সৌরভ দাসকে অ্যাজ তপসে অতটা ভালো লাগা, ওনার লুক অ্যান্ড ফিল ওয়াইজ খুব ভালো হলেও ডায়লগ ডেলিভারি ওনার ছিল ভীষণই খারাপ। এটা জানি না দোষটা স্ক্রিপ্টের না অভিনয়ের, মানে সাবলীল নয়, তপসের মধ্যে একটা বেশ ইয়ে ব্যাপার থাকবে, সেটা কোথাও এক্সাক্ট ফ্যাক্টরটা কোথাও একটু পাচ্ছিলাম না, এটা করতে পারি। এখানে এই বাদশাহী স্যার ছবিটা খুবই সুন্দর, মানে সেই চিড়িয়াখানাটা এখানে পাল্টে সাপের ইয়ে করা হয়েছিল, সাপের আঁকড়া, বনবিহারী বাবুর সেই একটা ইয়ে ব্যাপার, লাস্টে র্যাটল স্নেক সবই আছে। তারপর লখনৌর নৈসর্গিক দৃশ্য অপূর্ব, তারপর হরিদ্বার সবই আছে। বাদশাহী কামস ইন 6th পজিশন। এবার আসি 5th পজিশন নিয়ে, 5 নম্বর। 5 নম্বরে আমি রাখবো গোরস্থানের সাবধানকে। এটাও ইটসেলফ খুব ভালো একটা ছবি, বাট আমার ধারণা এই ছবি থেকেই সব্যসাচী চক্রবর্তী, যেটা একটু আগে বললাম, সব্যসাচী চক্রবর্তীর মধ্যে বয়সের ছাপটা একটু একটু পড়ছিল। বাট যদিও ইটসেলফ এটা খুব ভালো গল্প, কারণ বহুদিন এই গল্পটা একটা এক্সেপশনাল ছবি, কারণ তার আগে অবধি ফেলুদার যে কটা ছবি হয়েছিল সবকটাই একটা ট্রাভেলগ ছিল, মানে রহস্য অ্যাডভেঞ্চারের সঙ্গে সঙ্গে। গোরস্থানের সাবধান গল্পটা তো ইটসেলফ খুবই সুন্দর। আমার ফেলুদার যে কটা খুব পছন্দের গল্প, যে টপ লিস্টেড টপ 5 গল্প, টপ 5 ফেলুদা গল্পের মধ্যে কিন্তু একটা পড়বে গোরস্থানের সাবধান। গল্পটা খুব ভালো লেগেছিল। ইনফ্যাক্ট আমার পড়া ফেলুদার সেকেন্ড গল্প ছিল গোরস্থানের সাবধান। এই ছবিটা পুরোটাই কলকাতার উপর বেস্ট। এবং তারপর পার্ক স্ট্রিট গোরস্থান জায়গাটা যারা গেছেন তারা জানেন, এমন রোমাঞ্চকর একটা এমন জায়গাও কলকাতায় খুব কম আছে। গল্পটা তো খুবই সুন্দর, একটা টমাস গডউইনের কবরে ভেতর থেকে একটা পেরিগাল রিপিটার উদ্ধার করা নিয়ে। বেশ করে ফেলুদার তখনও অবধি ফেলুদার গল্পের একটা খুব ছবি, ফেলুদার সিনেমাটা খুব কমন বৈশিষ্ট্য ছিল মিস্ট্রি বা থ্রিলার ফরম্যাটটা ফলো করা, মানে হুডান ইট ফরম্যাট নয়, হাউডান ইট ফরম্যাটটাকে ফলো করা। গোরস্থানের সাবধানে এই ফরম্যাটটাই ফলো করেছিল, মানে এইখানে আমরা যে কে ভিলেন, কে অপরাধী বা কিভাবে সে করছে, এটা কিন্তু আমরা মানে দর্শকরা প্রথম থেকেই জানতে পারছি, ফেলুদা জানতে পারছে না। দর্শকদের আগ্রহটা এখানে যাবে যে ফেলুদা কি করে ব্যাপারটা অবধি পৌঁছুচ্ছে, মানে একটা ক্যাটস অ্যান্ড মাউস রেস ফেলুদার
ভিলেনের মধ্যে, এটা খুব উপভোগ্য এই ধরনের ফরম্যাটটাতে। আমি নিজে এই ফরম্যাটটা খুব পছন্দ করি। এই গল্পটার ক্ষেত্রেও এই ফরম্যাটটা বেশ ভালো রকমভাবে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। একটা জিনিস আমার একটু ইয়ে লেগেছিল, গল্পটা পড়বার সময় যে একটা ইয়ে ছিল, মানে আমি স্পয়লার দেবো না, ছবিটা যারা দেখেছেন তারা জানেন, গিরীন্দ্রনাথ বিশ্বাস আর উইলিয়াম সাহেব এই দুজন যে একই ব্যক্তি, এটা যদি ছবির লাস্টে রিভিল করা যেত মনে হয় খুব ভালো হতো, বাট তাও ইটস গুড। বাট এটাকে এটাকে 5 নম্বরে রাখছি তার কারণ ওই যে বাকি ছবিগুলোর মধ্যে ট্রাভেলগের অ্যাডভেঞ্চারটা আছে, এটা কিন্তু এখানে তোমার অ্যাকশনটা তুলনামূলকভাবে কম আছে। অ্যাকশন যে নেই তা বলবো না, একটা ছোট্ট একটা গলিতে একটা একতরফা ফাইট রয়েছে, আর ক্লাইম্যাক্সে একটা ফাইট রয়েছে। গোরস্থানের এত পুরনো কলকাতার অনেক হিস্ট্রি আমরা পেয়েছি, বোনান শেপার্ড দোকানটার উল্লেখও পেয়েছি, সিধু জ্যাঠাও আছেন তার মানে টমাস গডউইনের হিস্ট্রির জন্য। আমি এটাকে বাই দ্য ওয়ে এই ছবিটাই কিন্তু ইনফ্যাক্ট আগে যে দুটো ফেলুদা বললাম, মানে বাদশা আর ডবল ফেলুদা, এই দুটোর লাস্টে যাওয়ার আরেকটা কারণ কিন্তু উইদাউট জটায়ু ওই দুটো ফিল্ম ছিল, কারণ ততদিনে বিভু ভট্টাচার্য মারা যান। এই ছবিটায় বিভু ভট্টাচার্য ছিলেন জটায়ু। তোপসের চরিত্রে আমরা পেয়েছিলাম প্রথমবার সাহেব ভট্টাচার্যকে। ওই ছবিতে সাহেব ভট্টাচার্য খুব ভালো অ্যাক্টিং করেছিলেন। প্রথম চাইল্ডিশ ব্যাপারটা খুব ভালো রকম ছিল। দ্যাটস ইট। যে 5 নম্বরে গোরস্থানে সাবধান। 4 নম্বরে আমি রাখবো টিনটোরেটোর যিশুকে। ইয়েস, টিনটোরেটোর যিশু। এই ফিল্মটা হিসেব মতো বড় পর্দায় 3 নম্বর কাজ ফেলুদাকে নিয়ে, বাট এটাকে আমি 4 নম্বরে রাখবো। গল্পটা সকলেই জানেন, টিনটোরেটোর আকারে যিশু খ্রিস্টের ছবি, যেটা বৈকুণ্ঠপুর, তারপর সেখান থেকে হংকংয়ে। ট্রাভেলগের একটা চূড়ান্ত নিদর্শন ছিল এই গল্পটা হংকং। এই গল্পটা এই ছবিটার ক্ষেত্রে একটা হিস্ট্রি আছে, একটু অল্প কথা আপনাদেরকে বলি। এই ছবিটা হওয়ার কথা ছিল দ্য প্লেস মানে 2004-এ কি 2005-এ, মানে বোম্বাই মুভমেন্টের পরে এই ছবিটি হওয়ার কথা ছিল ফেলুদা 40 উপলক্ষে, মানে কৈলাস কেলেঙ্কারির আগে। এই মতো ছবিটার শুটিংও স্টার্ট হয়, অনেক দূর এগোয় শুটিং, বাট একটা পয়েন্টের পর ছবিটা আর এখন ছবিটার প্রযোজক প্রথমে ছিলেন আর.ডি. বানসাল, যারা সত্যজিৎ সঙ্গে কাজ করেছিলেন, অনেক ছবিতে প্রযোজনা করেছিলেন। তারা একটা অদ্ভুত শর্ত দেন সন্দীপ রায়কে, যে যেহেতু ছবিটার গল্প পটভূমি ছিল হংকংয়ে ছবির লাস্টের দিকে, মানে সেকেন্ড হাফেই হংকংয়ে চলে আসেন ফেলুদারা ছবি উদ্ধার করতে। হংকংয়ের দৃশ্যগুলোকে মালয়েশিয়ায় শুট করতে, বাট সন্দীপ রায়ে লোকেশন নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করতে চাননি। দ্যাটস ওয়াই প্রযোজক সরে আসেন ছবিটা থেকে, ওই হাফ হয়ে ছবিটা পড়ে থাকে। আফটার দ্য সাকসেস অফ কৈলাস কেলেঙ্কারি আরেকজন প্রযোজক এগিয়ে আসেন, তিনি এই ছবিটাকে শেষ করেন। অনেক সমস্যা তো পড়তে হয় ছবিটাকে নিয়ে। এই ছবিটা ছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের তোপসে হিসেবে শেষ ছবি, তখন আর তোপসের চরিত্রে আসেননি, এবং জটায়ুর চরিত্রে বিভু ভট্টাচার্য, ফেলুদা তো যথারীতি সভ্য চক্রবর্তী। খুব ভালো ছবি। ইনফ্যাক্ট এই ছবিটার মধ্যে এই ছবিটাও হাউ ডান ইট ফরম্যাটে করা, বাট কিছু কিছু জিনিস এখানে মিস্ট্রি ছিল, যেমনি রবীন চৌধুরীর চরিত্রটায় এখানে লাস্টের আগে অব্দি ছবির অ্যাকশন একটা অন্য লেভেলে গেছিল, মারপিট। ফেলুদা তো অ্যাকশন প্যাক্ট, ফেলুদা মগজাস্ত্র প্রয়োগটা ফেলুদার মধ্যে বেশি, যেটা আমরা গোরস্থানে সাবধান কিংবা রয়্যাল বেঙ্গলে পেয়েছিলাম, বাট এই ছবিটা মগজাস্ত্রের সঙ্গে সঙ্গেও অ্যাকশনেও ভালো রকম ইয়ে হয়েছিল। ঝাড়গ্রামের লোকেশনে রাজবাড়িতে শুটিং হয়েছিল, বৈকুণ্ঠপুরের দৃশ্য, হংকংয়ের, বিশেষ করে একটা হংকংয়ে ডকের ভেতর একটা ফাইটের সিন ছিল রাত্রিবেলা, দারুণ ফাইট ছিল। টোটা রায়চৌধুরী এখানে একটি গুরুত্ব, এখন যিনি ফেলুদা হচ্ছেন তিনিও ছিলেন চরিত্রে। তারপর ক্লাইম্যাক্স একটা দারুণ কার চেস ছিল ক্লাইম্যাক্সে, অসাধারণ। তার সঙ্গে আমি এই ছবিটাকে 4 নম্বরে রাখবো। এবার আসি নাম্বার 3। নাম্বার 3তে আমি দেবো রয়্যাল বেঙ্গল রহস্যকে। রয়্যাল বেঙ্গল রহস্য নাম্বার 3 মানে একটু এগিয়ে আনার কারণ একটা হচ্ছে এই ছবির পটভূমি ফরেস্ট, জঙ্গল। ফেলুদার প্রিয় বই আরণ্যক, ফেলুদা নিজেও জঙ্গল প্রেমী এবং সব্যসাচী চক্রবর্তী নিজেও জঙ্গল প্রেমী। এই ছবি যে, আর আমি নিজে যেখানে নিজের ছোটবেলাটা উত্তরবঙ্গে কাটিয়েছি, সো এই ছবি একটা নস্টালজিক হবে। আর এই ছবিটা আমার প্রথম বড় পর্দায় দেখতে যাওয়া ছবি, প্রসঙ্গত উল্লেখ্য। গল্পটাও খুব সুন্দর এবং মগজাস্ত্রের ধাঁধা, রয়্যাল বেঙ্গল সকলেরই পড়া অলমোস্ট। সেই মুড়ো হয় বুড়ো গাছ, হাত গোল ভাঁট পাশ, ধাঁধা রয়েছে, জঙ্গল রয়েছে। বোধহয় নর্থ বেঙ্গল, ঢেঙ্কানাল, বল্লভপুর স্যাংচুয়ারি, 3টে জঙ্গল মিলিয়ে বোধহয় শ্যুট করা হয়েছিল এই জঙ্গলের দৃশ্য। ধাঁধা আছে, খুন আছে,
বাঘ তো রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে, গুপ্তধনও রয়েছে, অসাধারণ। বিশেষ করে জঙ্গল প্রেমী ফেলুদাকে মানে এই ছবিটাকে আমার মানে এই ছবিটা কিছু মন্তব্য করাটাই আমার ঠিক না। সাপ রয়েছে দারুণ, বিশেষ করে লাস্টে বাঘের এন্ট্রি দারুণ। এই ছবিটা আরেক দিক দিয়ে নস্টালজিক, কারণ এটা ছিল বিভু ভট্টাচার্যের অভিনীত শেষ ছবি, মানে শুধু এক জটায়ুই নয়, ওনার এই ছবির ডাবিং কমপ্লিট করেই উনি মারা যান, মানে এই ছবিটার রিলিজ উনি দেখে যেতে পারেননি, ফলে ছবিটা উৎসর্গ করা হয় বিভু ভট্টাচার্যকে। অসাধারণ, এই ছবিটাকে আমি নাম্বার 3-তে রাখবো। এবার আসি আমার টপ 2 নিয়ে। নাম্বার 2-তে থাকবে, মানে নাম্বার 2-তে আমি রাখবো কৈলাসে কেলেঙ্কারিকে। ইয়েস, কৈলাসে কেলেঙ্কারি ছবিটা মানে আমার খুব পছন্দের ছবি। আপনার মনে আছে ছবিটা তখন আমি বড় পর্দায় দেখতে যাওয়ার অভ্যেসটা আমার তখন ছিল না। অভ্যেস ছিল না মানে আমাকে নিয়ে যাওয়া মানে অ্যালাউ করা হতাম বাড়ি থেকে। ছবিটা যখন রিলিজ করে তখন তো আমি খুবই ছোট, বোম্বেটের পর প্রায় 4-5 বছরের গ্যাপে ছবিটা আসে। এটাকে বললাম তো টিম টোটো যিশু নিয়ে যেটা কেস হয়ে গেছিল মাঝখানে করা হয়, ছবিটা খুব হিউজ, সব ছবি হিউজ হিট, এই ছবিটা তো অন্য লেভেলে গেছিল। ছবিটা যখন ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয় জি বাংলাতে, যেদিন দেখানো হয় তার পরের দিন ছিল আমার পরীক্ষা। আমি মধ্যে ক্লাস 4 কি 5-এ পড়তাম যখন ছবিটা টিভিতে দেয়, মানে ইউনিট টেস্ট সিস্টেম ছিল। ওই পরীক্ষার আগের দিন আমি মাকে বলেছিলাম যে আমি আগে পড়ে শেষ করে নেবো, সন্ধ্যেটা আমি 3 ঘন্টা আমি নেবো ছবিটা দেখার জন্য, 3 ঘন্টা। পরীক্ষার আগের দিন বসে ছবিটা দেখেছিলাম, টান এক্সপিরিয়েন্স ছিল। এক তো কৈলাস মানে অজন্তা ইলোরা ঔরঙ্গাবাদের এমন একটা লোকেশন, তারপর ছবির গল্পের তখন মেসেজটা যে ভারতবর্ষের যে তো শিল্পকর্ম, কৈলাস, এই ধরনের ভুবনেশ্বর রাজারানী মন্দির, সেগুলো যে ভারতবর্ষের সম্পদ, যেগুলো একটি বই 2টি নেই, এগুলোকে যারা নষ্ট করে বিদেশিদের বিক্রি করে, এটা মানে ন্যাশনাল লেভেল ক্রাইম। এটা একটা এদের এগেনস্টে ফেলুদা প্রথম রুখে দাঁড়িয়েছিল। এই দিক দিয়ে গল্পটা আমার খুব স্পেশাল, যেহেতু আমি নিজেও আর্টের মানুষ। তারপর ছবির অ্যাক্টিং, পরমব্রত চট্টোপাধ্যায়, বিভু ভট্টাচার্য, সৌখী চক্রবর্তী, দীপঙ্কর ভিলেনের চরিত্রে, বিপ্লব চট্টোপাধ্যায়, তারপর একটা প্লেন ক্র্যাশ, সমস্ত কিছু। এই গল্পটা খুব ভালো করে, এটা সাসপেন্সটা ভীষণ ছিল টান, মানে যেহেতু যদিও গল্পটা থ্রিলার ফরম্যাটে করা ভিলেন, বাট সাসপেন্সটা এখানে পুরো মাত্রা ছিল। বেশিরভাগ দর্শকই আজকাল সাসপেন্স আর মিস্ট্রি গুলিয়ে ফেলেন, অনেকেই সাসপেন্স মানে মিস্ট্রি জানেন, বাট সোনার কেল্লা বা এই ধরনের ছবি যেখানে আমরা ভিলেনকে আগে থেকে জানতে পারি এটা যে অ্যাকচুয়ালি সাসপেন্স ফিল্ম, এটা কিন্তু আমরা ভুলে যাই। সাসপেন্স মানে হচ্ছে এর পর কি হবে, এই একটা এক্সাইটমেন্ট, দিস ইজ কল্ড সাসপেন্স। সাসপেন্স মানে কিন্তু মিস্ট্রি না, একদম লাস্টে রিভিল করা, হুডানিট ফরম্যাট। মানে কৈলাস কেলেঙ্কারি, বোম্বাই কমেডি, এগুলো কিন্তু একদম আদর্শ সাসপেন্স ফিল্ম। দ্যাটস ওয়াই কৈলাস কেলেঙ্কারি in second position, and number 1 is none other than বোম্বেটে। সন্দীপ রায়ের বড় পর্দায় ফেলুদাকে নিয়ে প্রথম কাজ। ফেলুদাকে নিয়ে তার আগে উনি 10টা টেলিফিল্ম করার পর বড় পর্দায় করেন বোম্বেটে। আর বোম্বেটে যে পরিমাণ বক্স অফিসে হিট ছিল, ব্লকবাস্টার ছিল, সারপ্রাইজ হিট, ওটা বোধহয় এখন অব্দি কোনো ফেলুদা ছবি এখন অব্দি ওই মানে আফটার দ্যাট আর কোনো অতটা লেভেলের বোধহয় কোনোটাই যায়নি। কৈলাস কেলেঙ্কারি খুব হিট ছিল, বোম্বেটে ছিল একদম আলাদাই লেভেলের, মানে বড় পর্দায় প্রায় এত বছর বাদে, প্রায় কয়েক যুগ বাদে আসছে ফেলুদা। ছবির গল্প অসাধারণ। লালমোহন গাঙ্গুলির হাত দিয়ে একটি নানা সাহেবের নলাখা হার পাচার করা হয় মুম্বাই থেকে বইয়ের মধ্যে দিয়ে, সেখান থেকে ওই ছবির আরেকটা সম্পদ ছিল প্রথমবার পরমব্রত চট্টোপাধ্যায়কে পাওয়া স্তবসে। ওই ছবির আলাদা সম্পদ ছিল বিভু ভট্টাচার্যের অ্যাক্টিং। যারা গল্পটা দেখেছেন তারা জানেন যে একটা সময় একটা সিনে আছে যেখানে একটা খুন হয়, সে খুনের মানে লাশের পাশে একটা চিরকুট যেতে জটায়ুর নাম লেখা থাকে। ওইটাতে ভিউয়ারটার যে অ্যাক্টিং, যে উফ কি কুক্ষণে যে দায়িত্ব, যে গোপুয়ে তো ওই একটা সিকোয়েন্স দারুণ, মানে একসময় হাসিও সাথে শুনে দেখলে এমন সুন্দর অ্যাক্টিং। মুম্বাইয়ের একটা পরিবেশ একটা করে ছবির অন্যতম, এই ছবিটার অন্যতম সম্পদ হচ্ছে ছবির ক্লাইম্যাক্স। অ্যাকশন তো বটে, একটা খুব মক ফাইটের সিন আছে, এটা স্টুডিওর ভেতরে, আরকে স্টুডিওতে ভিক্টর পেরুমাল আর ফেলুদার মধ্যে একটা মক ফাইট। ছবির মেন অ্যাট্রাকশন হচ্ছে ছবির ক্লাইম্যাক্স, দ্য বেস্ট ক্লাইম্যাক্স ইন ফেলুদা ফিল্ম অল টাইম আমার মতে। অসাধারণ ক্লাইম্যাক্স সন্দীপ রায়ের করা এখন যে বেস্ট ক্লাইম্যাক্স। মানে সেই জটায়ুর যে জেট বাহাদুরের শুটিং চলছে, ট্রেন আর ঘোড়ার দৃশ্য, এদিকে ট্রেনের ভেতরে ফেলুদা সান্নাল
মানে ফেরুদাকে সানালের সঙ্গে বন্দুক সেখান থেকে ঘোড়ায় করে অপূর্ব, মানে একটা জায়গা ছিল যে বলেছিল যে তোর এই ক্লাইম্যাক্স নাকি শোলে কেউ শুয়ে দেবে, বাট শোলের লেভেলের নয় হলেও অসাধারণ ক্লাইম্যাক্সটা করছি। ট্রেন থেকে ঝুড়ে ফেরুদার ফাইট মানে ফায়ার করা নিম্মর পায়ে, রয়তাব দত্তর পায়ে, অপূর্ব। এদিক দিয়ে বোম্বেটে থাকবে টপে। এই ছিল আমার লিস্ট। তাই সন্দীপ রায় আর ফেরুদা ছবি পর পর্দায় করবেন কিনা, ওনার তো ইচ্ছা আরও অনেকগুলো ফেরুদা, আরও বেশ কয়েকটা ছবি করার। আমি চাইবো ওনার থেকে ফেরুদা ছবি আরও কিছু পেতে, যদিও এখন ওয়েবে অনেকেই ওয়েবে শ্রীজিৎ মুখার্জিও কাজ করছে। আমি পার্সোনালি, আমি যেহেতু শ্রীজিৎ মুখোপাধ্যায়েরও ফ্যান, শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ওয়েবের কাজ হোক, কিন্তু বড় পর্দায় সন্দীপ রায়ের থেকে আরও কিছু ফেরুদা ছবি আমরা এক্সপেক্ট করবো। টোটা রায়চৌধুরী অসাধারণ ফেরুদা করছেন, তাই ওনাকে বড় পর্দায় উনি কাজ করবেন কিনা। না হলে আমার এখনও ইচ্ছে যে আবির চট্টোপাধ্যায় ফেরুদা করে, অনেকের সঙ্গে হয়তো মত মিলবে না। আপনাদের টপ 7 বা টপ আপনাদের বেস্ট ছবি কোনটা সন্দীপ রায়ের করা ফেরুদার, আমি কমেন্টে অবশ্যই বলতে পারেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস, এবং আমাদের সঙ্গে থাকুন। আর খুব শীঘ্রই আমি ফেরুদার টেলিফিল্মের টপ লিস্ট আনবো একটা, তো স্টে টিউন।